রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা ইয়েমেনের মস্কো বলেছে ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠকের ফলাফল শূন্য। যুদ্ধ ছাড়া ইউক্রেন যুদ্ধের আর কোনো সমাধান নেই। 60 বছর পর জাতিসংঘে ভাষণ। সিরিয়ার প্রেসিডেন্টের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নিহত কমপক্ষে 4 জন। H-1B ভিসা নীতির কারণে ভারতে বেকার হওয়ার অপেক্ষায় হাজার হাজার ভারতীয়। ইসরায়েলের ইলাদ বন্দরে বুধবার 2 দফার সফল ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কমপক্ষে 27 জন ইসরায়েলি আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা গুরুতর। খবরে বলা হয়েছে, পরপর 2টি ড্রোন আঘাত করেছে ইলাদ বন্দরের পর্যটন এলাকায়। একটি ড্রোন আঘাত করেছে একটি হোটেলের সামনে মেডিকেল সেন্টারে। ইসরায়েল আর্মি বলেছে, ড্রোন দুটি লক্ষ্য করে পরপর কয়েক দফা আয়রন ডোম মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু আয়রন ডোম মিসাইল ব্যর্থ হয়েছে ড্রোন দুটি প্রতিহত করতে। আয়রন ডোম কেন ব্যর্থ হলো এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ইসরায়েল এয়ারফোর্স বলেছে, ড্রোন দুটি অতি নিচ দিয়ে উঠছিল। তাছাড়া বেশ দেরিতে শনাক্ত করা হয়েছে তাদের। হামলার আগে ড্রোন দুটি উড়ে আসার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। অনেকে ব্যক্তিগত মোবাইলে ধারণ করেছেন হামলার ভিডিওতে দেখা গেছে হামলার পরপর অনেক বড় এলাকা নিয়ে আগুন ধোয়ার দৃশ্য। লোহিত সাগরের তীরে ইলাদ বন্দরের সর্বশেষ 24 ঘন্টায় বুধবার দ্বিতীয় অপারেশন পরিচালনা করল ইয়েমেন। এর আগে মঙ্গলবারও হুথি আর্মি ড্রোন হামলা চালিয়েছে ইলাদ বন্দরে। অপরদিকে গাজায় হামাসের স্নাইপার অপারেশনে বুধবার নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা। বুধবার গাজা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 95 জন ফিলিস্তিনি। বুধবারের হামলায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যেতে পারে। বুধবার ইসরায়েলের হামলায় যারা নিহত হয়েছে তাদের অনেকেই নিহত হয়েছে বিভিন্ন তাঁবুতে অবস্থানের সময়। ইসরায়েলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না কোনো আশ্রয় কেন্দ্র। নির্বিচারে গাজার সর্বত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার লক্ষ্য গাজায় যাতে কোনো ফিলিস্তিনি অবস্থান করতে না পারে তা নিশ্চিত করা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছে শাসক দল বিজেপির অফিস। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে 4 জন। লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে বুধবার লাদাখের রাজধানী লেহতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত লাদাখের সীমানা নিয়ে ভারতের সাথে দ্বন্দ্ব রয়েছে চীন ও পাকিস্তানের সাথে। লাদাখের পূর্বে চীনের তিব্বত এবং উত্তরে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান এবং দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ। লাদাখের কার্গিলে 1999 সালে যুদ্ধ চলে ভারত ও পাকিস্তানের মধ্যে। এছাড়া লাদাখের গালওয়ান ভ্যালিতে 2020 সালে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে ভারত ও চীনের মধ্যে। কৌশলগতভাবে লাদাখ বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। পাকিস্তান এই অঞ্চলকে তাদের বলে দাবি করে আসছে। H-1B ভিসার ক্ষেত্রে $1 লাখ অতিরিক্ত ফি নির্ধারণের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভারতীয় চাকরি হারানোর অপেক্ষায় দিন গুনছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ছোট ছোট অনেক টেক কোম্পানি সহ আরো অনেক প্রতিষ্ঠানও জনবল সংকটে পড়তে যাচ্ছে। H-1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের অ্যাপল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজন, গুগলের মতো বড় বড় কোম্পানির পাশাপাশি অনেক ছোট ছোট প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠানেও চাকরি করেন অনেক ভারতীয়। এছাড়া প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা এবং স্বাস্থ্য সহ আরো বিভিন্ন খাতের অনেক প্রতিষ্ঠানেও H-1B ভিসায় অনেক ভারতীয় চাকরি করেন। কিন্তু ছোট ছোট এসব প্রতিষ্ঠান, বিশেষ করে যেখানে 50 থেকে 100 জনের মতো জনবল রয়েছে, তাদের পক্ষে বছরে অতিরিক্ত $1 লাখ ফি দিয়ে বিদেশি লোকজনকে চাকরিতে রাখা সম্ভব হবে না। ফলে এই ধরনের প্রতিষ্ঠানে যেসব ভারতীয়রা রয়েছেন তাদের চাকরির মেয়াদ আর নাও বাড়তে পারে। একই সাথে এ ধরনের প্রতিষ্ঠান নতুন করে কোনো বিদেশিদের আর নিয়োগ দেবে না। তবে 21 সেপ্টেম্বর H-1B ভিসায় অতিরিক্ত $1 লাখ ফি নির্ধারণের পর কিছুটা সংশোধন আনা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, যারা নতুন করে যুক্তরাষ্ট্রে H-1 ভিসার আওতায় চাকরির জন্য আবেদন করবে কেবল তাদেরকে অতিরিক্ত ফি দিতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান H-1B ভিসায় বিদেশিদের নিয়োগ দিয়েছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে অ্যামাজন। চলতি বছর 10,000 বিদেশি উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল নিয়োগ
দিয়েছে। এর বেশিরভাগই ভারতীয়। অপরদিকে মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলের মতো প্রতিষ্ঠানও প্রত্যেকেই গড়ে 4,000-এর বেশি বিদেশি জনবল নিয়োগ দিয়েছে। দীর্ঘ 60 বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর আগে সর্বশেষ 1967 সালে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট নুরুদ্দিন আতশি। 1970 সালে নুরুদ্দিন আতশিকে ক্ষমতা থেকে হটিয়ে ক্ষমতায় আসেন হাফিজ আল আসাদ। এরপর হাফিজ আল আসাদ এবং তার পুত্র বাশার আল আসাদ মিলে টানা 54 বছর সিরিয়া শাসন করেন। ক্ষমতায় থাকার জন্য পিতা পুত্র মিলে হত্যা করেছেন 10 লাখের বেশি সিরিয়ান। অবশেষে দীর্ঘ 14 বছর গৃহযুদ্ধের পর পতন ঘটে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। বুধবার জাতিসংঘে তার ভাষণ সরাসরি প্রচারের জন্য রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে এলইডি স্ক্রিন লাগানো হয়। ভাষণ দেখতে সেসব স্ক্রিনের সামনে পতাকা নিয়ে জড়ো হন হাজার হাজার সিরিয়ান। হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের তিক্ত সম্পর্ক ছিল। ফলে দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ার কোনো প্রেসিডেন্ট পা রাখেননি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে। তাদের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠকের ফলাফল শূন্য। যুদ্ধের মাধ্যমেই হবে ইউক্রেন সংকটের সমাধান। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার উদ্দেশ্যে বলেন, রাশিয়া হলো কাগুজে বাঘ, তাদের এখন আর করার কিছু নেই। যুদ্ধে জিতে যেতে পারে ইউক্রেন, আর ইউক্রেন ফিরে পাবে রাশিয়ার দখলে থাকা সব এলাকা। ট্রাম্পের এ ধরনের বক্তব্যের পর বুধবার পুতিন মুখপাত্র জবাব দিলেন। দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া কোনো বাঘ নয়, রাশিয়ার সাথে মিল আছে ভাল্লুকের, আর কাগজে ভাল্লুক বলতে কিছু নেই। বিশ্লেষকদের মতে পুতিনের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন। ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পর বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর এটি দুই দেশের মধ্যে শীর্ষ কর্মকর্তা পর্যায়ের বৈঠক। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পুতিনকে থামানো না গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেবেন। যুদ্ধকে তিনি ইউরোপের আরো গভীরে নিয়ে আসবেন। ইউরোপ যদি এখনই সম্মিলিতভাবে রাশিয়াকে না থামাতে পারে, তাহলে ইউরোপের অন্যান্য দেশও রাশিয়া দ্বারা আক্রান্ত হবে। জেলেনস্কি বলেন, মনে রাখবেন, ইউক্রেন রাশিয়ার প্রথম শিকার মাত্র। বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই কথা বলেন জেলেনস্কি। জেলেনস্কি ইউরোপ সহ পশ্চিমাদের প্রতি আহ্বান জানান সম্মিলিতভাবে রাশিয়াকে মোকাবেলায় এবং ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য। বিশ্বমানচিত্রে একবারে কণ্ঠস্বর গড়িয়েও থাকলো কাঁপন, কিন্তু ইরান নড়বড়ে হয়নি। চাপ বাড়লে তারা পিছিয়ে যায় না, বরং আরো শক্ত হয়ে ওঠে, এবং সেটাই বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তার যুক্তি সহজ, আমেরিকা আলোচনার আড়ালে নিজের শর্ত চাপিয়ে দেবে। খামেনি বলেন, যদি কোনো জাতি ভয়ে বা চাপের সামনে নত হয়ে আলোচনা করে, তবে সেটি শেষ হতে জানে না। আজ পারমাণবিক বিষয়ে দমে গেল, কাল ক্ষেপণাস্ত্র বা অন্য ক্ষেত্রে দমানো শুরু হবে। এই অবস্থান এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 19 সেপ্টেম্বর যে প্রস্তাব পাশ হয়েছে, তাতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা খোলা রাখা হয়েছে। যদি কয়েকদিনের মধ্যে কোনো বড় চুক্তি না হয়, তাহলে 28 সেপ্টেম্বর থেকে ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু হতে পারে, যেগুলো 2015 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। ইরানের কূটনৈতিক ও কড়া কণ্ঠস্বর একসাথে দেখা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল ভবিষ্যৎ নিষেধাজ্ঞা ও পরিদর্শকদের প্রবেশাধিকার। পশ্চিমা দেশগুলো বলছে, ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম সীমিত না করে অথবা আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকারে বাধা দেয়, তবে নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে না। তথ্যগুলো যতই কড়া হোক না কেন, খামেনির বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাস আছে। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ইরান কোনো একান্ত হুমকির সামনে নামে নত হবে না। তার ভাষায়, একবার দুর্বলতা দেখালে সেটা আর থামবে না, তাই শক্তভাবে দাঁড়াতে হবে। এই কটূক্তি কেবল কণ্ঠস্বর নয়, এটি নির্দেশ করে যে ইরান এখন কূটনীতি ও আত্মনির্ভরতা দুটোতেই জোর দিচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্টের অভ্যন্তরেও কঠোর সুর শোনা যায়। ইরানের এক এমপির নেতৃত্বে 70 জন সংসদ সদস্য একটি চিঠিতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন। এই দাবি ইঙ্গিত দেয় যে কট্টরপন্থী অংশগুলো শক্তি বাড়ানোর পক্ষে এবং তারা মনে করে পারমাণবিক সমৃদ্ধকরণই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে।
পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার হুমকি পরিণতিকে একদিকে কাঁপিয়ে তুলছে, কিন্তু অন্যদিকে সে চাপ ইরানের মধ্যে প্রতিরোধ শক্তিকে আরো চেপে ধরছে। অর্থাৎ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের মিশ্রণ ইরানকে নরম করার বদলে তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং রাজনৈতিক মঞ্চে কড়া পক্ষগুলোর কণ্ঠস্বর জোরালো করছে। খামেনির বক্তব্য বলছে, তারা আলোচনার নামে ওপর থেকে নির্দেশ মেনে নেবে না, বরং নিজেদের শর্তে নিজেদের মর্যাদায় দাঁড়াবে। বৈশ্বিক চাপের সামনে ইরান চুপ করেনি, সে প্রতিরোধ গড়ে তোলে। যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খুলে দিলেও খামেনি সে দরজা থেকে সরাসরি ঢোকাটা প্রত্যাখ্যান করেছেন। যারা মনে করেন চাপ বাড়লে ইরান নত হবে, তাদের সামনে এখনই সবচেয়ে বড় বিপরীত ফল ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ইরান তার শক্তি বাড়িয়ে প্রতিবাদ করছে। খোররামশাহের ৮ বছর, আঞ্চলিক প্রতিরক্ষা থেকে বৈশ্বিক শক্তি হওয়ার পথে ইরান। ৮ বছর আগে ২৩ সেপ্টেম্বর ২০১৭ তেহরানের আকাশে গর্জে উঠেছিল এক নতুন শক্তি। খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শুধু একটি অস্ত্রের জন্মই ছিল না, এটি ছিল ইরানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা। খোররামশাহ নামটি এসেছে দক্ষিণ পশ্চিম ইরানের সেই শহর থেকে, যা ১৯৮০-এর যুদ্ধের প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ক্ষেপণাস্ত্রটির উত্থানও সেই প্রতিরোধের ধারাবাহিকতা। প্রথম সংস্করণে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ মিটার, ওজন ২০ টন। এক ধাপের তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারত ২০০০ কিলোমিটার দূরে, অর্থাৎ গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্য একেবারেই এর আওতায়। এর বিশেষত্ব ছিল নকশায়। পুরনো শাহাব 3 এর মতো পেছনে বড় স্ট্যাবিলাইজিং ফিন ছিল না, বদলে ব্যবহার করা হয়েছিল থার্স্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি। এতে ওজন কমেছে, রাডারে ধরা পড়ার ঝুঁকি কমেছে, আর বহন করা সহজ হয়েছে। ভয়ঙ্কর ক্ষমতা। খোররামশাহ বহন করতে পারে সর্বোচ্চ ১৮০০ কেজি ওয়ারহেড। উচ্চ বিস্ফোরক, ক্লাস্টার বোমা কিংবা বহু মাথা ওয়ারহেড সবই এর নাগালের মধ্যে। বায়ুমণ্ডলের বাইরে গিয়ে এটি ছুটে চলে ম্যাক ১৫ গতিতে। পুনঃপ্রবেশের সময় সহ্য করে ভয়াবহ তাপ, তবুও আঘাত করে নির্ভুলভাবে। খোররামশাহ 2 সীমা ভাঙা। ২০১৯ সালে আসে দ্বিতীয় সংস্করণ। এটি ছিল হালকা রি এন্ট্রি ভেহিকল, ফলে আগের চেয়ে অনেক দূরে ছোড়া সম্ভব হলো। ২০০০ কিলোমিটার থেকে ৩০০০ কিলোমিটার। নতুন সীমা স্পর্শ করলো ইরান। শুধু তাই নয়, নির্দেশনা ব্যবস্থায় এলো উন্নতি, যা নির্ভুলতাকে আরো বাড়িয়ে দিল। খোররামশাহ 4 বা খাইবার দ্রুততম আঘাত। ২০২৩ সালে উন্মোচিত হলো সর্বাধুনিক খোররামশাহ 4, যা খাইবার নামে পরিচিত। এর ওয়ারহেড কিছুটা কম, ১৫০০ কেজি, কিন্তু এতে যুক্ত হলো মারাত্মক বৈশিষ্ট্য। লঞ্চ প্রস্তুতি মাত্র ১৫ মিনিটে। হাইপারগলিক জ্বালানি ব্যবহারে জ্বালানি ভরার ঝামেলা নেই, ফলে শত্রু টের পাওয়ার আগেই ক্ষেপণাস্ত্র আকাশে। প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সময় নেই প্রতিক্রিয়া জানানোর। এর নির্ভুলতাও ভয়ঙ্কর। ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে ৩০ কিলোমিটারের ভেতরে আঘাত। পুনঃপ্রবেশের সময় বাইরের সেন্সর বন্ধ হয়ে যায়, তাই শত্রুর ইলেকট্রনিক জ্যামিং ব্যর্থ হয়। খাইবার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে NIRV প্রযুক্তি, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে আলাদা আলাদা ওয়ারহেড ফেলতে পারে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে একাধিক আঘাতে। বলা হয় এটি একসাথে ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খোররামশাহ 5 বৈশ্বিক শক্তির পথে। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে ধারণা বাড়ছে খোররামশাহ 5 হতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBA। এর পরিসর হতে পারে ১২,০০০ কিলোমিটার, গতি ম্যাক ১৬, ওয়ারহেড বহন ক্ষমতা ২ টন। ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প সিমর্গো সরুশ প্রমাণ করে বহু ধাপের রকেট প্রযুক্তি তারা আয়ত্ত করছে। সঙ্গে যোগ হয়েছে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা। এই সবই তৈরি করছে ICBM এর পথ। ইরান বারবার বলেছে তাদের ক্ষেপণাস্ত্রের সীমা ২০০০ কিলোমিটার, কিন্তু প্রযুক্তিগত অগ্রগতি এখন বৈশ্বিক শক্তিকে ভাবাচ্ছে। যদি খোররামশাহ 5 বাস্তব হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। খোররামশাহের যাত্রা ৮ বছরে প্রমাণ করেছে ইরান ধাপে ধাপে নিখুঁতভাবে এগোচ্ছে। গতি, পাল্লা, নির্ভুলতা, ওয়ারহেড সব ক্ষেত্রেই উন্নত। প্রতিরোধ থেকে প্রতিরক্ষা, আর প্রতিরক্ষা থেকে এখন বৈশ্বিক প্রতিরোধের পথে। খোররামশাহ আজ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তি, অধ্যবসায় ও শক্তির প্রতীক। রাতের আকাশ অন্ধকার। মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল। ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল। উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও। সারা দুনিয়া শিহরিত। ইরান, অতল সাহসের দেশ, ঘোষণা করলো তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানি বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে।
শব্দগুলো ছিল বিদ্যুতের মতো, প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো সেমনান ঘাঁটি থেকে IRGC এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝলো ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল ইরান। শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে থামালেন যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে ভেবেছিলেন তেহরান মাথানত করবে, কিন্তু ভুল করেছিলেন। ইরান মাথানত করেনি, বরং মাথা উঁচু করে এবার আকাশে ছুড়ল ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মার্কিন চাপ, ইরানের অস্বীকার। ওয়াশিংটন চাইছিল ইরান যেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিল তারা কোনো শর্তে নয়, নিজেদের নিরাপত্তার অধিকারেই লড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে আমেরিকা বা ইসরায়েলের অনুমতির দরকার নেই। জাতিসংঘ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। 28 সেপ্টেম্বর থেকে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই অভিযোগ তুলছে ইরান নাকি অতিরিক্ত ইউরেনিয়াম মজুত করেছে, কিন্তু তেহরান জবাব দিয়েছে তারা চুক্তি ভাঙেনি, বরং পশ্চিমারা রাজনীতি ষড়যন্ত্র করছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করেছেন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করবে আর যে কোনো বিদেশি আক্রমণের জবাব দেবে। এ যেন রণক্ষেত্রের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ভেবেছিল পারমাণবিক স্থাপনায় আঘাত করে ইরানের সাহস ভেঙে দেবে, কিন্তু ইরান আকাশের বুক চিরে প্রমাণ করল তাদের সাহস ক্ষেপণাস্ত্রের মতোই বহু দূর পৌঁছাতে পারে। এবার দুনিয়ার প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার লেজ কি কেবল পরীক্ষা, নাকি ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্যে এক গর্জনময় সতর্কবার্তা? উত্তর লুকিয়ে আছে ইরানের শক্তি, অদম্য সাহস আর আকাশমুখী আগুনের রেখায়। ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে, আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা, ইরান থেমে নেই। এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করল তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তি নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল শান্তি নয়, প্রতিশোধের পথেই হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন। স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে, আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টা জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেকজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। কাতারে বোমা হামলার পর সৌদি আরবের বিস্ফোরক ঘোষণা, পাকিস্তানের সাথে পারমাণবিক ঢাল চুক্তি, মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন এক বজ্রপাত।
কাতারে ইসরায়েলের বোমা হামলার কয়েকদিনের মধ্যেই সৌদি আরব এমন এক পদক্ষেপ নিল যা পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিল। রিয়াদের রাজপ্রাসাদ থেকে ঘোষণা এলো সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আর এই চুক্তির মূল শর্ত, এক দেশের উপর আগ্রাসন মানেই উভয়ের উপর আগ্রাসন। এ যেন এক সরাসরি হুঁশিয়ারি, শুধু ইসরায়েলের দিকেই নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও। কারণ এতদিন সৌদি আরবের নিরাপত্তার মূল ভরসা ছিল ওয়াশিংটনের প্রতিশ্রুতি, কিন্তু কাতারে ইসরায়েলি হামলা প্রমাণ করলো সেই ভরসা আসলে কতটা ভঙ্গুর। আর সেই আস্থার ফাঁকে উঠে এলো পাকিস্তানের নাম। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার হাতে আছে পারমাণবিক অস্ত্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী। এবার সেই ইসলামাবাদের সাথে হাত মিলিয়ে সৌদি আরব গড়ে তুলল পারমাণবিক ঢাল। চুক্তি অনুযায়ী যদি সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো একটি দেশ আক্রান্ত হয়, অন্যটি পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করে তুলবে। শুধু তাই নয়, প্রয়োজনে ব্যবহার করা হবে প্রয়োজনীয় সব ধরনের সামরিক উপায়। এমন সিদ্ধান্তে হতবাক শুধু ইসরায়েল নয়, বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কারণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান MBS এই চুক্তি স্বাক্ষরের পরেই ওয়াশিংটনকে খবর দিয়েছেন। অর্থাৎ মার্কিন চাপের তোয়াক্কা না করে সৌদি নিজের মতো করে পথ বেছে নিয়েছে। চুক্তির ঘোষণা দিতে গিয়ে সৌদি কর্মকর্তারা বললেন, এই চুক্তি আমাদের যৌথ নিরাপত্তার প্রতিশ্রুতি। এটি কেবল আমাদের নয়, গোটা অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু টুইস্ট এখানেই, সৌদি আরব নিজের পারমাণবিক কর্মসূচি নেই বলেই বরাবর দাবি করে এসেছে। অথচ MBS এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আমরাও বসে থাকবো না। এখন পাকিস্তানের সাথে এই চুক্তি যেন সেই হুমকিরই বাস্তব রূপ। যদিও সৌদি কর্মকর্তারা এখনো বলছেন তারা পারমাণবিক অস্ত্র বিস্তারের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি 2 বছরেরও বেশি সময় ধরে নীরব আলোচনার ফল, আর এর পেছনে রয়েছে এক কৌশলগত ভারসাম্য। পাকিস্তানের সাথে পারমাণবিক প্রতিরক্ষা জোট গড়লেও রিয়াদ একই সাথে ভারতের সাথেও সম্পর্ক মজবুত করছে। ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সম্প্রতি নরেন্দ্র মোদী রিয়াদ সফরে গিয়েছিলেন, যেখানে প্রতিরক্ষা, জ্বালানি ও পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হয়েছে। তাহলে সৌদির আসল খেলা কি? একদিকে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে ভারতের সাথে বাণিজ্য জোট। একদিকে মার্কিন ঘাঁটির নিরাপত্তা, অন্যদিকে মার্কিন প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাস। সব মিলিয়ে সৌদি আরব আজ ঘোষণা করছে, আমরা আর কারো ছায়া নয়, নিজেদের শক্তিতেই এগোবো। গালফ রাজনীতিতে এ যেন এক নতুন অধ্যায়। কাতারে বোমা পড়ার পর যে ভয় ছড়িয়েছিল, এবার সেই ভয়কে ঢাল বানিয়ে সৌদি তৈরি করলো এক বিস্ফোরক বার্তা। আগ্রাসনের দিন শেষ, এখন প্রতিরোধের যুগ। বিশ্বে কে কোন দেশকে পারমাণবিক শক্তি দিয়েছে? নিউক্লিয়ার অস্ত্র, যা একদিন পৃথিবীকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, তার ইতিহাস শুরু হয়েছিল এক অন্ধকার মুহূর্ত থেকে। 1945 সালে প্রথমবারের মতো পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। তখন থেকেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব শুরু। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই শক্তি বিশ্বের হাতে পৌঁছলো? যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক শক্তি। 1939 সালে আলবার্ট আইনস্টাইন একটি চিঠি সই করে প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে পাঠিয়েছিলেন। এই চিঠির উদ্দেশ্য ছিল জার্মানির পারমাণবিক গবেষণা থেমে না যাওয়া। সে সময় যুক্তরাষ্ট্র এই গোপন গবেষণায় যোগ দেয় এবং 1945 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে। 3 সপ্তাহ পর যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক বোমা ফেলে জাপানে। হাজার হাজার মানুষের মৃত্যু, হাজারো পরিবার নিঃস্ব। এই ছিল পারমাণবিক শক্তির প্রথম দৃশ্য। সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় শক্তি। যুক্তরাষ্ট্রের এই শক্তি দেখে রাশিয়া চুপ ছিল না। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এভাবে শুরু হলো পারমাণবিক অস্ত্রের এক অবিশ্বাস্য প্রতিযোগিতা। সোভিয়েতদের জন্য এটি শুধু অস্ত্র নয়, আন্তর্জাতিক শক্তি প্রতিষ্ঠার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা জানিয়ে দেয় যে পারমাণবিক শক্তি শুধু যুক্তরাষ্ট্রের হাতে সীমাবদ্ধ থাকবে না। ব্রিটেন, ফ্রান্স ও চীন নিজের অস্ত্র নিজে। 1952 সালে যুক্তরাজ্য প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এরপর ফ্রান্স এবং চীনও তাদের পরমাণু অস্ত্র প্রোগ্রাম চালু করে। 1960 সালে ফ্রান্স একটি শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং চীনও 1964 সালে তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। তবে পারমাণবিক অস্ত্রের এই উন্মোচন শুধুমাত্র একটি ভয়ের বার্তা দেয়নি, এটি ছিল বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্তি প্রদর্শনের পথ। ভারত ও পাকিস্তান উপমহাদেশে পারমাণবিক শক্তি। ভারত 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যা বিশ্বে তোলপাড় ফেলে দেয়। এরপর পাকিস্তানও তাদের শক্তি নিশ্চিত করতে 1998 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এই দুটি দেশ পারমাণবিক শক্তির মালিক হতে চেয়েছিল শুধুমাত্র প্রতিরক্ষা হিসেবে নয়, বরং নিজেদের দেশীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতেও। উত্তর কোরিয়া সর্বশেষ মঞ্চ। উত্তর কোরিয়া অনেক বছর পরে 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে তাদের পরীক্ষায় গড়ে ওঠে বিশ্বের জন্য এক বড় বিপদের সংকেত। 2017 সালে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়।
ইসরায়েল গোপন শক্তি। এদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখলেও কখনো তার অস্তিত্ব স্বীকার করেনি। এটি পারমাণবিক ধোঁয়াশা হিসেবে পরিচিত। 1960-এর দশকে তারা এই অস্ত্র তৈরি শুরু করে এবং এখনো এটি তাদের জাতীয় নিরাপত্তার একটি সুনির্দিষ্ট অংশ। এখন বিশ্বে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্র রাখে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। কিন্তু এই অস্ত্রের মালিকানায় সামনের দিকে যে দেশগুলো চলে আসতে পারে তা নিয়ে সবাই সন্দেহ করছে। ইরান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, এই দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়াতে পারে যদি পরিস্থিতি বদলায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।